আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। রুমের মধ্যেই ঘুরে ঘুরে গান গাইছিলাম। রাগী লোক, হাঁটার স্টাইল, তাকানোর ভঙ্গিমা সবকিছু দিয়ে একটু আধটু শুদ্ধ নকলও করে ফেলেছি। ওরা সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। এইটুকু গাইতে গাইতে যেই না পিছন ফিরেছি, দরজার সামনে রেগে হাত মুঠো করে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে গানের সব তাল গুলিয়ে ফেললাম। চোখ উল্টে নাকি সেরে কেঁদেই ফেললাম। পোড়া সেন্ট করে কান ধরে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছি। শুদ্ধর শাস্তি। দারুণভাবে এই লেখা কাগজটা হাতে বাঁধা আমার। শুদ্ধ নামটা বড় বড় করে লেখা আর খুব ছোট করে র শাস্তি কথাটা লেখা কাগজে। মান সম্মানটা কোনোদিন এভাবে খোয়া দিতে হবে কল্পনাতেও ছিল না আমার। সামনের রাস্তা দিয়ে লোকজন যাতায়াত একটু বেশি। তারা দূর থেকে আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হাসছে। কাছে আসলেই আটকে উঠে চোখ মেরে কিছু না দেখার ভান করে চলে যাচ্ছে। হাসি দেখে ফুঁসছি, থেমে যাচ্ছে জন্য কিছু বলতেও পারছি না। একদল ব্যাগবাহী মেয়ে কোচিং থেকে আসার সময় আমাকে দেখে জোরেই হেসে ফেলল। রাগে কাজ চলছে আমার। মনে মনে ঠিক করলাম কাছে আসলেই বাজাবো সবগুলোর। এক ইয়ার হলেও জুনিয়র হবে, চ্যাংরামি বার করে দেব। আমার ভাবনা তার ছিঁড়ে গেল। ও মেয়েগুলো এগিয়ে এসে হাত দেখে হাসি থামিয়ে এমন জোরে পা চালালো। আরে এই শোনো, এটুকু বলতে বলতে সবগুলো ওধাও। বুঝলাম লোকটা ইচ্ছে করে এইটা বেঁধেছে, সবটা জানে। বাসার সবার সামনে কান ধরালে খুব একটা আসবে যাবে না আমার। খানা পিনা বলে দাঁত গেলিয়ে ওভাবে 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা দাঁড়িয়ে থাকতেও এতটুকু লজ্জা করতো না, তাই বাসার বাইরে দাঁড় করিয়েছে। আর তো আর এটাও জানে আমাকে নিয়ে হাসাহাসি করলে আমিও ছেড়ে কথা বলবো না, তাই নিজের নামও শো করেছে যাতে কেউ কিছু না বলে। একদম শিয়ালের ডিএনএ দিয়ে গঠিত মানুষ একটা। মাত্রাতিরিক্ত বুদ্ধি ইনসুরে এভাবে আর কতক্ষণ। বিকেলে পাকা রোদ পাশ দিয়ে একদম মুখে এসে লাগছে। কানে গোজা কিছু চুল, তাই ছেড়ে দিলাম রোদ আড়াল করতে। গলার জর্জেটের ওড়না চুলের স্পর্শ ঘামা শরীরে খুচকুচানি শুরু করে দিয়েছে। গেটের দুপাশে 2টা ছোট ছোট ফেয়ারি মনুমেন্ট রাখা। ওদের দিকে তাকিয়ে নিজের কষ্টকে ভোলার চেষ্টা করলাম। দারোয়ান মামা দূরে দাঁড়িয়ে ফিস ফিস করে বললেন, ইনসিয়ামা, তুমি আর কতক্ষণ এমনি থাকবা? চুপচাপ কইরা বাসায় ঢুইকা যাও যাও। আমি শুদ্ধ বাবারে কমুনে ইনসিয়ামা 1 ঘন্টায় দাঁড়াইয়াছিল। তুমি যাও যাও, হ্যাঁ যাও। আর চোখে আমার থাকা রুম না বের করে দেয় যে সেই রুমের বারান্দার দিকে তাকালাম। শুদ্ধ ব্যালকনি রেলিংয়ে দুহাতে রেখে কিছুটা ঝুঁকে ভর ছেড়ে দাঁড়িয়ে আছেন। একদম ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। দূর থেকে যা বুঝলাম, তুই 1 ঘন্টার আগে বাসায় ঢুকবি তো তোকে ছালাদ বানিয়ে কাঁচাই খেপে নেব। গাল ফুলিয়ে তাই আবারও ঘাড় ঘুরিয়ে নিলাম। এই বয়সে শ্বশুরবাড়ি এসে কান ধরতে হচ্ছে আমাকে, অপরাধ। এরহাম আজাদ শুদ্ধকে নকল করতে গিয়েছিলাম। আজ সেই লোকটার সাথে বিয়ে না হলে এমনটা হতো না। ফিউচার ডক্টর বউকে সে বর মাথায় তুলে নাচতো। আর আরে ভাই, তুই কোথাকার কোন লাট সাহেব যে তোর নকল করা যাবে না? এখন মানুষ হিরো আলম থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাইডেনকেও ছাড় দেয় না, মিমিকি করে। আর আমি একটু যেই না গানটার সাথে ক্যারেক্টারটাতে ঢুকে গেছি, এত বড় শাস্তি। গানটা শেষে তাকে দরজায় দাঁড়িয়ে দেখেই কেঁদে উঠেছিলাম ভয়ে। সে লোকটা তখন তাতে দাঁত চেপে রাগ নিয়ে তাকিয়েছিল আমার দিকে। রুমের বাকিরাও সব হাসা ছেড়ে আটকে গিয়েছিল। অবশ্য সেগুলো এক একটা চিজ আসত। জ্বলন্ত জ্বলন্ত মানুষটা দরজায় দাঁড়িয়ে খেলাতে গিয়ে সেটা একটারও চোখে পড়ল না। পিন ড্রপ সাইলেন্স। গা ছমছম করছিল আমার। কাঁপতে কাঁপতে তার হাতের দিকে তাকালাম। এই স্টেজে তার হাত মুঠো হয়ে থাকার কথা, দেখতে তো হবে তাই হয়েছে কিনা। সুদূর হাতের দিকে তাকিয়ে রক্ত মাথায় চলে গেল। ফনাধারী সাপের মতো রাগে ফোঁস ফোঁস করতে লাগলাম। তার মুঠো করা হাতে আমার ফোনটা ভাঙবে এই নিয়ে চিন্তা না। ফোনটা বাজছে আর কলদাতা আমার বেস্টু মৌনতা। খরচনিটা মানে মৌনতা হলে কি কাজে আর কথায় ঠিক তোফানি। আর ওর কাজে সবসময় আমি ফাঁসবো, এইটাই চিরন্তন সত্য। আজও ব্যতিক্রম হয়নি। নিশ্চিত ও কল করে বলেছে,
শুদ্ধ ফোন দিতে এই রুমে এসেছিল আর এসে এই এই এক এই সব কাজকর্ম দেখে ফেললে। হট, তুই মনুষ্যনার যোগ্য নস। মৌনতার বাচ্চি রে, তোরে পাইলে তোর 40 আর বন্দোবস্ত করে তবেই ছাড়বো তোকে আমি। কিন্তু কথা হলো, এই ঘটনার পর কার 40 আগে হবে, ওর নাকি আমার? কলটা বাজতে বাজতেই কেটে গেল। রুমে ফ্যান চলছে, তবুও ঘামছি। ওর নাই ঘাম হাত খামছে ধরে নিজ দিকে তাকিয়ে আছি। তাপসী আপুর 5 বছরের ছেলে দৌড়ে এসে জামা টান মেরে বলল, এই ইনসু মাম্মা কাঁদছো কেন তুমি? ও বাড়িতে তো গান গাইতে, কাঁদতে না তুমি? অসহায়ভাবে ওর দিকে তাকালাম। শুদ্ধ বিস্ময় দেখিয়ে বললেন, তোর ইনসু মাম্মামো বাসাতেও গলা ছেড়ে এভাবে গান গাইতো? হাতের মতো তাকিয়ে রইলাম। বাকি সবাইও ফ্যাল ফ্যাল করে ওনার দিকে তাকিয়ে আছে। মনে হলো রেগে নেই উনি, মনে একটু খুশি ঝলকানি উকি দিতেই উনি বললেন, গাওয়ার এক্সপিরিয়েন্স আছে তার মানে? আহারে, তাতে কি লাভটা হলো? লিরিক্সটা তো ভুল গাইলো তোর মাম্মাম। নেভার মাইন্ড, চল শিয়া, তোর লিরিক্স ঠিক করে দিচ্ছি। উনি হাত ধরলেন আমার। কেঁপে উঠলাম এক দফা। এই তো নিজের ফর্মে এসেছেন, এবার আমি শেষ। ইনশিয়া, গেট রেডি। গান গাওয়ার জন্য তোকে আজ হিরো আলমের গান ফুল সাউন্ডে শুনিয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবে এই লোক। জিনাত আপু বলল, শুদ্ধ, ও তোকে কিছু আই নো, তোমরা এনজয় করো। ওকে ঠিকমতো গানটা শিখিয়ে আনছি আমি। শুদ্ধ, ও তো এতক্ষণ খুব স্বাভাবিকভাবে কথা বললো, এবার কটমটে চোখে তাকালেন উনি সবার দিকে। মেয়েগুলো সব চুপসে গেছে, আমি তো সেই তখন থেকেই চুপ। কতবার আরো শখে আছি তা আমিই জানি। ঈশান ভাইয়া মেঘে এসে বললেন, আরে শালাবাবু, এমনি মজা করেছিল ওরা। এখানে তো আমরাই জোর করে ইনসিয়াকে। উনি আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, শুদ্ধ ইজ নট এ জোক। চোখ সেইটাই আপনি। ভয়ের কারণ আমার, ভয়ের চেহারা আরো চুপসে এলো আমার। ঈশান ভাইয়াও চুপ। কোন দিক না তাকিয়ে উনি টানতে টানতে নিচে নিয়ে আসলেন আমাকে। দাঁড় করিয়ে পাশের এক টেবিল থেকে কাগজ নিয়ে কিছু একটা লিখে হাতে বেঁধে দিলেন। তারপর আবারও হাঁটা লাগালেন আমাকে নিয়ে। নির্বাক পুতুল আমি, কথা বললেই খবর আছে। সেজমা বলল, কি করছিস তুই শুদ্ধ? কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? উনি উত্তর না দিয়েই বেরিয়ে এলেন আমাকে নিয়ে। পেছনে মামিও ডাক লাগিয়েছেন। আমাদের পেছন পেছন সবাই আসছে আমি জানি। শুধু আমাকে গেটের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললেন, খুব শখ তাই না আমাকে নিয়ে গান করার? চল এবার গান গা। কাঁদো কাঁদো ভাবে তাকালাম তার দিকে। এই লুক দিয়ে লাভ নাই, এখন কান্না বেরোবে না তোর, তা আমি জানি। এখনো তো কিছু করিনি, শুরু কর, গান গা। কি গান গাইবো? আমাকে নিয়ে যেটা গাইলি, লিরিক্স ঠিকঠাক মতো রেখে। একবার গাইতে গিয়ে ফেসেছি, পরের বার গানের উচ্চারণ করলেও আমার কিয়ামত দর্শন হয়ে যাবে বুঝতে পারছি। চুপ করে রইলাম। উনি বললেন, কান ধর। বিস্ফোরিত চোখে তাকিয়ে বললাম, কি? উনিও চেঁচিয়ে উঠে বললেন, ক্রস হ্যান্ড করে কান ধরে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবি তুই শিয়া, একটা কথা না আর, নইলে খুব খারাপ হয়ে যাবে। এত জোরে চেঁচিয়েছেন উনি যে চমকে উঠলাম। ভয় পেয়ে সাথে সাথে কানে হাত চলে গেল আমার। বাসার সবাই দরজার কাছে দাঁড়িয়ে সমবেদনার চেহারা বানিয়ে দাঁড়িয়ে। এক পা এগোলো না কেউ। শোধে চেলানিতে সবাই চুপ। উনি আমাকে দাঁড় করিয়ে এক নজর দারোয়ান মামার দিকে রাগি চোখে তাকালেন। লোকটা কাজ ছেড়ে দিয়ে সবটা দেখে অবাক হচ্ছিল এতক্ষণ। সুধের চাউনিতে ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়ালেন। শুদ্ধ আমাকে ওখানে দাঁড় করিয়ে চোখ পাকিয়ে সবাইকে ভেতরে যেতে বললেন। সবাই চলে গেল, কিচ্ছু বলল না। শিয়ানাজ মঞ্জিলের শেরনির আজ এই দশা। আমার দিকে আর এক নজর অগ্নিদৃষ্টি ছুড়ে শুদ্ধ ভেতরে চলে গেলেন। মামা, আর কয় মিনিট? আরে 12 মিনিটে 18 বার কথাটা জিগাইলা তুমি ইনসিয়ামা। সেই 18 বার জিগাইনার সময়ের হিসাব সহ আর মাত্র 48 মিনিট। মনে মনে সময় আপেক্ষিকতার জনক আইনস্টাইন টাইম মেশিন আবিষ্কার না করার জন্য সকল বিজ্ঞানী, সুতের হাতের ঘড়ির দোকানদার আর আমার পরাণের সখী মৌনতাকে গালি দিতে লাগলাম। বিড়বিড় করতে করতে আবারও বারান্দার দিকে তাকালাম। শুধু ওভাবেই দাঁড়িয়ে। সামনে তাকাতেই কাঁধে ব্যাগ নিয়ে আসা একটা রোগা করে চশমাধারী ছেলে কিছুটা টেনশন দেখিয়ে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে কেন দাঁড়িয়ে আছো তুমি? বুড়ো কুচকে তাকালাম। এ আবার কোন আপদ? শুদ্ধকে চেনে না নাকি? আবার প্রথম দেখাতেই ডুমি করে বলেছে। ছেলেটা আবারও বলল, কি হলো, এনি প্রবলেম? থাকলেও তোর সে চিন্তা করতে হবে না। পাশে তাকিয়ে দেখলাম শুদ্ধ মাটিতে পায়ের গোড়ালি দিয়ে কিছু একটা পিষছেন। এভাবে পা নাড়াচ্ছেন।
নিচে নেমে এসেছেন উনি? 2-4 গেট আগে ওনাকে বারান্দায় দেখলাম না? উড়ে আসলেন নাকি উনি? একটু এসে কান ছাড়তে চাচ্ছিলাম, উনি শক্ত গলায় বললেন। খবরদার কান ছাড়বি না তুই। আবারও গাল ফুলিয়ে কান ধরে দাঁড়ালাম। উনি ছেলেটার দিকে এগিয়ে চশমাটা খুলে নিয়ে ফু দিয়ে পরিষ্কার করতে করতে বললেন। হ্যাঁ বল, এনি প্রবলেম? ছেলেটা এক ধারে তাকিয়েছিল শুদ্ধের দিকে, ধ্যান ছেড়ে বলল। শুদ্ধ ভাই, আপনি? এই বাসার সামনে তো আমারই থাকার কথা, তাই না? তা তুই কি মনে করে প্রবলেম সলভার অ্যাপ্রুপি ভাইরাস এখানেই ইনস্টল হবি নাকি? না না, মানে ভাই, কোন ফোল্ডারে এসেছিস হয়তো দেখিসনি। অ্যান্টিভাইরাস অ্যাপস আছে এখানে, তাও দেখিসনি হয়তো। যাই হোক, দেখে নে ভালো করে। ছেলেটার চশমা ওর চোখে এঁটে দিয়ে উনি আমার হাতে হাত উঁচিয়ে লেখাটা দেখালেন। ছেলেটা বড় বড় করে তাকিয়ে সেটা দেখেই দৌড় লাগালো। রোগা টাইপ দেহ নিয়ে হাওয়ার বিপরীতে দৌড়াচ্ছিল ছেলেটা। মনে হচ্ছিল এই বুঝি উড়ে যায়, নয় পড়ে যায়। ফিক করে হেসে দিলাম আমি। পরে সত্যর কথা মনে পড়তে জিভ কামড়ে পাশে তাকালাম। উনি মাথা নেড়ে বিরক্তি নিয়ে বললেন। নির্লজ্জ মেয়ে একটা। চোখ সরিয়ে কিছু না শোনার ভান করে রাস্তার দিকে তাকালাম। শুদ্ধ বললেন। অপশন আছে কান ছাড়ার। চকচকে চোখে তাকালাম তার দিকে, বললাম। প্লিজ বলুন না, পা লেগে গেছে আমার। লজ্জা হচ্ছে না? থমথমে খেয়ে মেখে এসে বললাম। হ্যাঁ 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 ওইটাই, লজ্জাই বলছি না যে লজ্জা করছে। উনি জোরে শ্বাস ছাড়লেন একটা, পকেট হাতে গুজে আরামে দাঁড়িয়ে পড়লেন। এবার তোকে নিজেকে নিয়ে গাইতে হবে। কান ছেড়ে দিয়ে তুড়ি বাজিয়ে বললাম। আরে এটা তো আমার বাঁ হাত কাখেল, এখনই আমি। উনি চোখ রাঙিয়ে কান ধরতে বললেন। আবারও কান ধরে ধীর গলায় বললাম, বেশ তাই গাইব। শুধু রাস্তার দিকে তাকালেন। দূরে একটা টঙের দোকানে কিছু ছেলে সাইকেল দাঁড় করিয়ে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল। অবশ্য আর চোখে আমাকেও দেখছিল তা আমি জানি। শুধু হাঁক ছাড়লেন। ওই নিশাত। ছেলেগুলো পিছন ফিরল। উনি হাত দিয়ে আঙ্গুল ঘুরিয়ে সবগুলোকে আসার জন্য ইশারা করলেন। দুইটা তো ভূত দেখার মতো করে বহুদৌড় দিয়ে ছুটে পালালো। বাকিগুলোর এক্সপ্রেশন বোঝা যাচ্ছে না, শুধু একটু চেঁচিয়েই বললেন। এদিকে আয়। ওরা তুত্তুর করে এগিয়ে আসতে লাগলো। আমি বুঝলাম ওদের সামনে গান গাওয়াবে আমাকে। তাতে কি, আমি বাসায় ইরু আর কলেজে মৌনতা ছাড়া সবার কাছেই দৃষ্টি আনাম লাইট। পাবলিসিটিটা বাড়বে ভেবে খুশি হলাম। ছেলেগুলো এসে এক সুরে সালাম দিল ওনাকে। আমি তখনও কান ধরে দাঁড়িয়ে। উনি ওতো নিয়ে আমাকে দেখে বললেন। এইটা আজ তোদের গান শোনাবে। তোদের কাজ হলো এখন যে গানটা ও গাইবে, ওকে দেখলেই সে গানটা বারবার মনে করিয়ে দিবে ওকে। গট ইট? ছেলেগুলো মাথা নাড়ালো। আমি তো খুশি, ভেবে নিয়েছি আমি মিস রাজশাহী, চায়না দিতে টিপস লালালা। শুধু আমার কান থেকে এক হাত ছাড়িয়ে সে হাতেরই এক আঙ্গুল আমার কপালে পাশ বরাবর তাক করে বললেন। চল এবার গা বাদশার পাগল হে গান। বিনা কোনো ঝড় বৃষ্টিতে বজ্রপাত হলো যেন কানে আমার। ভাবলাম কি আর উনি করলেন কি। স্পর্ধিত ভঙ্গিমায় শ্বাস আটকে নিষ্পলক দৃষ্টিতে তাকালাম তার দিকে। এভাবেও অপমান করা যায়, এতটা ভেবে রেখেছেন উনি। আমি তো বাসার মধ্যে একটু মজার ছলে, আর উনি এভাবে বাসার বাইরে সবার সামনে ইজ্জতের মামা হালিম বানাচ্ছেন। আর চোখে বাসার দরজার দিকে তাকালাম, একটাও নেই দৃষ্টিসীমার মধ্যে। ছেলেগুলো ঠোঁট টিপে হাসা শুরু করে দিয়েছে দেখলাম। একটু ঝাড়া মেরেই বললাম, পারবো না। কান ধরে 1 ঘন্টা দাঁড়াই থাক। এবার সবাইকে বলে যাব কিছু কিছু বাণী ছুড়ে দিয়ে যেতে, এই কান ধরা পাগলের জন্য। বলে কি, তাহলে আরো বিপদ। কয়জনকে শোনাবো? কান্নার চেহারা করতে গিয়েও হলো না। উনি ধমকে উঠলেন। কান ধর। আমি চোখ বন্ধ করে আঙুল নিজের দিকে ধরলাম। ঠোঁট উল্টে ন্যাকা কান্নার মতো করে গাইতে লাগলাম। ইয়াল্লার কি পাগলা হাই আল্লাহ। মাহির সারা রুমেই টিস্যু ছড়িয়ে ছিটে আছে। বিছানায় বসে কেঁদে চলেছি। আমার ধারণা মতে চোখের পানিতে না হলেও মোচড়ানো টিস্যুতে সারা ঘরের অবস্থা খারাপ। কম অপমান তো জোটেনি কপালে আজ। শুদ্ধ এত সব কাহিনী করে সেখানে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে কথা বলছেন যেন আমি মানুষটা ফেললাম। গান গাইয়ে আমাকে ধমকে বলল, যা বাসার ভেতরে যা। দরজার কাছে এসে দেখি ওটা বাইরে থেকে লক। দরজা খুলে ভেতরে ঢুকলাম। সবাই হন্যে হয়ে এগিয়ে আসলো আমার দিকে। সেজমা বলল, ইনশু, তুই ঠিক আছিস? ঠিক আছি। তোমার ছেলে কি ঠিক থাকার কোনো সুযোগ রেখেছে কি? সে আমাকে মাহি বলল। শুদ্ধ ভাইয়াতে এত রাগ করলো, এভাবে ভাবিকে। মামি বলে উঠলেন, হ্যাঁ, আরও জড়াও মেয়েটাকে ওর জীবনে, এভাবে কষ্ট দেবে আজীবন। কোনোদিনও ওকে শুদ্ধ মেনে।
তুই এতটা কাঁদছিস কেন, যেন জীবনের প্রথম কান ধরলি? শেহনাজ মঞ্জিলে তো রেগুলার কান ধরা লাগতো, তো দেরিতে ঘুম থেকে ওঠা নিয়ে, ইরুকে মার লাগানো নিয়ে, আর আমি আরো জোরে ভ্যাবা করে কেঁদে দিলাম। এবার জিন্নাত আপু এ বাসায় সবার সামনে সম্মান লুটবে আমার। সেজমা ধমকে বলল, থামো জিনাত, সাইনাজ মঞ্জিল আর আজাদ ম্যানশন এক হলো না। সেজমার কোলে মাথা গুঁজে দিলাম। কেউ তো বুঝলো। জিন্নাত আপু আবারও বলল, সেজম আমি সেটা ওকেই জিজ্ঞাসা করো, এক হলো কি না। এই ড্রামাবাজ, তোর চোখে এক ফোঁটা পানি নেই কেন? ভ্যাবা করে তো কেঁদেই যাচ্ছিস। আমি আরো জোরে কেঁদে দিলাম। বললাম, হ্যাঁ হ্যাঁ, এখন আমি ড্রামাবাজ। এত বাজেভাবে অপমান করলো আমাকে, নিজেরা তো এক পা এগোলে না। ঈশান ভাইয়া এতক্ষণে মুখ খুললেন, বললেন, শুদ্ধ বলেছিল আমরা কেউ এগোলে তোমাকে সোজা শেহনাজ মঞ্জিলে রেখে আসবে। পরের বার বেরোনোর সময় তো দরজা লক করে গিয়েছিল। মারে, মাফ করে দিলে। ভেবেছিলাম এ বাসা থেকে তোর চলে যাওয়ার চেয়ে শুদ্ধ রাগটা সহ্য করা সহজ হবে, কিন্তু ও এভাবে বিষয়টা। ঠিক আছে আম্মু, ব্যাপার না। কি বলছিস তুই ইনসু? হ্যাঁ, উনি দেখতে পারলে আমি মানতে পারবো না কেন? দেখতে পেরেছি তো, বাইরে কি করছে কে জানে। মায়ের কথায় ওর মা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি করবে? অবশ্যই কারা কারা ইনসিয়াকে দেখে এসেছে তার হিসাব করছে না। হতেও পারে, কাগজটা বাঁধার কারণ এখনো ক্লিয়ার না আমি। তুই থাম আপা, এই মেয়েটা যেন এই বাসা থেকে স্বেচ্ছায় চলে যায় সেটা ভেবে কিন্তু শুদ্ধের অত্যাচারটা বেশি হয়ে যাচ্ছে। সকালে মেয়েটা দরজা নক করে, আন্টি প্লিজ, দোষ ইনসুরও আছে। সকালে ওর নাটকে কম ভয় পায়নি শুদ্ধ। শাস্তি তো একভাবে না একভাবে দিতেই তো ওকে ইনসু। জানতি না তুই? আন্দাজও ছিল না তোর? সম্মতি মনে মনে জানালাম। সবাই অবাক হয়ে একসাথে বলল, নাটক? হ্যাঁ, কি বলুন তো, এক পাতা খালি স্লিপিং পিলস দেখে আপনাদের সবারও কমন সেন্স কি উড়ে গেছিল নাকি সেজমামি? সবগুলো খেলে শুধু পানির ঝাপটাতে চোখ খুলতো ওর। শুদ্ধকে বাসায় আনতে ওই সব করেছিল ইনসু। সবাই বিস্ময় নিয়ে আমার দিকে তাকালো। মাথা নিচু করে রইলাম। জিন্নাত আপু আবারও বলল, তোকে নিয়ে ভয় পেয়েছিল, এইটুকু তো রাগ খাটাবি। আর তো আর ও যে তোকে অপমানে অপমানে এই বাসা থেকে তাড়ানোর ধান্দা আছে তা তুই জানিস না ইনসু? তুইও তো বলেছিলি মাটি কামড়ে পড়ে থাকবি এই বাসায়। এখন একটুতেই এমন করছিস কেন? কপাল কুঁচকে ঠোঁট উল্টে বললাম, এইটুকু? শুদ্ধর ক্ষেত্রে এটুকু নয়। তুই জানিস না ও কেমন? তাছাড়া আমাকে বলতো, হুট করেই বা তোর এত সম্মান গজালো কবে থেকে? তা বলে বাইরের লোকজনের সামনে? তুই যে শেহনাজ মঞ্জিলের আশেপাশে রাজাকারের মতো ঘুরতি, তখন সেগুলো কি তোর পরম আত্মীয় ছিল? তোর রেকর্ড জানি না আমি? সেবার শুনেছিলাম তুই আরাত থেকে ওর বয়ফ্রেন্ডের সাথে পালাতে দিতে গিয়ে ধরা পড়েছিলি। সেবারের অপমানটা কি নিতান্তই চার দেওয়ালে ছিল? আবার নাকি পাশের বাসার নাইমার বিয়েতে তুই। আপু, কি কিসের সাথে কিসব বলছো তুমি? জাস্ট তোকে মনে করাচ্ছি তুই লোকের কথায় কতটা সেন্সিটিভ। হয়েছে হয়েছে, থামো প্লিজ। আপু চুপ করলো, কিন্তু ওর কথাগুলো যৌক্তিক ছিল। মনে পড়লো এই লোকটার আসল উদ্দেশ্য তো আমাকে এই বাসা থেকে বের করা, তাই যেভাবেই হোক অপমান করে তাড়ানোর উপায় খুঁজছে। আমাকে বুঝতে হবে উনি এমনটা চান যাতে আমি রেগে চলে যাই, কিন্তু তা তো হতে দেওয়া যাবে না। ওদের কিছু সান্ত্বনা বাণী আর উপদেশ শুনে নিজেকে শক্ত করলাম। পা বাড়ালাম রুমের দিকে। সবাইকে বলে এসেছি আমাকে নিয়ে না ভাবতে। ওরা অবশ্য মানা করেছিল এই রুমে আসতে। বলেছি শুদ্ধ যা চায় তা দেব না ওনাকে আমি। শুদ্ধ ফেরেননি। দরজা খোলা। রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় বসে মোবাইল ঘাঁটছিলাম। মূলত মৌনতাকে মেসেঞ্জারে ছাড়ছিলাম। বেশ কিছু সময় পর শুদ্ধ মাথা চুল উল্টাতে উল্টাতে রুমে ঢুকলেন। এক নজর তার দিকে তাকিয়ে ফোনে মনোযোগ দিলাম। শুদ্ধ এক পলক আমাকে দেখে ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। পরপরই চমকে উঠে তাকালেন আমার দিকে। এগিয়ে এসে বললেন, তুই এ রুমে? তো কোথায় থাকবো, এইটাই তো আমার রুম। আশেপাশে কিছু খুঁজলেন উনি। বললেন, ব্যাগপত্র গোছাসনি? না, কেন? এ বাসা ছেড়ে যাবি না তুই? সে কথা কখন হলো আমাদের? এত কিছু করলাম, তোর গায়ে লাগেনি? শুধু কাগজটা লেগেছিল। এতটুকু লজ্জা ঘৃণা রাগ হচ্ছে না তোর? এইসব তো আপনার হওয়ার কথা। আপনার বউ কান ধরেছিল, গান গেয়েছিল, তাকে দেখে সবাই হেসেছে। শুদ্ধর নাম দেখেই ওরা চুপ ছিল। হ্যাঁ, কিন্তু ততক্ষণে আমার মন সম্মান তো শেষ, তাই না? তো চলে যাস না কেন? কোথায় যাব? কেন? শেহনাজ মঞ্জিল? যাব না। উনি চেঁচিয়ে বললেন,
আর কি করলে যাবি তুই আমার জীবন থেকে? সব কিছু ট্রাই করে দেখতে পারেন। উনি ফুসতে ফুসতে ওয়াশরুমে চলে গেলেন। শব্দহীন হেসে মোবাইল পাশে রেখে বাবু হয়ে বসলাম। এভাবে গান গাইয়ে কান ধরিয়ে কেন? আমি তো ঠিক করে নিয়েছি, যদি সবার সামনে মুরগি বানিয়েও বসিয়ে রাখেন আমাকে, তবুও এখানে থাকবো। এই বাসা ছেড়ে যাচ্ছি না আমি। মিস্টার অ্যাংরি বার্ড, এত তাড়াতাড়ি আর নিজের মোটো ফুলফিল না করে তো নয়। আজাদ মেনশনের ড্রয়িং রুমের সোফায় বসে আছে আয়ান। অফিসের কাজ শেষ করে তবে আসতে হয়েছে ওকে। মিস্টার আজাদের সাথে এই বাসায় এসেছে ও। চোখে মুখে তার উপচে পড়া খুশি। অবশেষে ইনশিয়াকে দেখবে ও। এতগুলো বছরে যার নাম স্বপ্ন বুনেছে ও, তাকে নিজ চোখে দেখবে আজ। প্রথমে দুবার দেখার চেষ্টা করেছিল, হয়ে ওঠেনি। কারণটা আজও অজানা ওর। মুনিয়ার অসুস্থতার পর উপায় থাকলেও ইচ্ছে করেই ইনশিয়াকে দেখার চেষ্টাটুকুও করেনি ও। প্ল্যান ছিল শুদ্ধকে আজাদ ম্যানশন থেকে বের করে একা করে দেবে, তারপর বিয়ে করে ঘরে তুলবে ও ইনশিয়াকে। একদম বধূ ভেসে দেখবে ওকে। অবশ্য মনের চোখ দিয়ে এ কয় বছরে প্রতিদিনই দেখেছে ও ইনশিয়াকে। ডায়েরিতে ওকে নিয়ে লেখা প্রতিটি কথা এতটাই প্রাণবন্ত ছিল। মিসেস আজাদ হুইলচেয়ার নিয়ে এগিয়ে আসলেন। আয়ান উঠে দাঁড়িয়ে সালাম দিল ওনাকে। উত্তর নিয়ে বসতে বললেন উনি আয়ানকে। আসমা এসে নানা রকমের নাস্তা ওর সামনে সাজিয়ে দিয়ে গেল। ড্রয়িং রুমে জিন্নাত আর মাহি বাদে বাকি সবাই উপস্থিত। বাসা ভর্তি লোক বারবার আয়ানকে মনে করিয়ে দিচ্ছে এখানে শুদ্ধ আনন্দে আছে আর এইটাই ওর প্রেয়সী শ্বশুর বাড়ি। মনে মনে ফুঁসে উঠছে ও। হাতের শক্ত মুঠোয় সে রাগটাকে নিয়ন্ত্রণ করে হাসি মুখে কথা বলছে সবার সাথে। তাপসী একবার ডাক ছেড়ে বলল, শুদ্ধ, তোর ফ্রেন্ড এসেছে। শুদ্ধ বেরোলো না। এটা আয়ানও জানে ও বেরোবে না যতক্ষণ না শুদ্ধ মনে হবে আয়ানের এখানে সবার সাথে কুশল বিনিময় শেষ, ততক্ষণ ও বেরোবে না। তারপর এক সময় নিজে এসে বলবে চল রুমে চল। তারপর রুমে গিয়ে কথা বলবে দুজন। এমনটাই হয়ে আসছে এই 3 বছর হলো। কিন্তু আজ তো ইনশিয়া আছে ওর ঘরে। আজ কি করবে শুদ্ধ? তোমার মা ভালো আছেন? জি। উনি আসলেন না? আসলে আন্টি অফিস থেকেই এসেছি তো, নিয়ে আসবো একদিন। মিসেস জামান আয়ানকে শুদ্ধের মতে ভালোবাসেন একথা আয়ান জানে। এ বাসার সবাই আপনজনই ভাবে ওকে। আয়ান বসে সবার সাথে কথা বলছিল। এমন সময় মাহি এসে আয়ানের পেছন থেকে চুল টেনে দিয়ে সামনে বসতে বসতে বলল, তুমি ভাইয়া ভালো হলে না কোনোদিনও, মাত্র দেখলাম রুমে, এরই মধ্যে বউয়ের পিছন। সামনে তাকিয়ে আয়ানকে দেখে আটকে গেল মাহি। অপরিচিত এই লোকটি আপাদমস্তক দেখে নিল ও একবার। বেশ ফর্সায় লোকটা। শার্টের উপর কোট পরা, পায়ে কালো শু, চুল সেট করা, একদম ফর্মাল লোক। পেছন দিক থেকে আয়ানের মাথা দেখে ভেবেছে হয়তো সিফাত বসে, তাই অমন করেছে। আয়ানের মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেও বাহিরে তা প্রকাশ করলো না। মাহি একটু অপ্রস্তুত হয়ে বলল, সরি, আসলে আমি। ইটস ওকে। এটুকু বলে মুখ ফিরিয়ে নিল আয়ান। ইনশিয়া ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছা ওর নেই। আয়ানের ভাব দেখে মাহি বুঝলো ওর কাজে লোকটা বেশ ভালোই বিরক্ত হয়েছে। কিন্তু আয়ানের অমন ব্যবহারে কিছুটা খারাপ লাগা কাজ করলো ওর। তবে কিছু না বলে চুপই রইল। মিসেস জামান মাহির মাকে বললেন, ভাবি, ডিনারের ব্যবস্থাটা। আসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে। আয়ান শুধু ভাবছে শুদ্ধ কখন এসে ওকে ওর রুমে নিয়ে যাবে। ওই চলে যেত, কিন্তু ইনশিয়া আছে ওর সাথে ওর ঘরে। এভাবে ঢুকে পড়লে এ বাসার লোকগুলো বিষয়টা বাজেভাবে নিতেও পারে, যা এই মুহূর্তে একদমই চায় না আয়ান। স্বাভাবিকভাবেই বলল, না না আন্টি, ব্যস্ত হবে না, আমি তো। না কেন আয়ান, তুমি ডিনার করেই বেরোবে। মিস্টার আজাদের কথায় আয়ান গলার স্বর নামিয়ে বলল, আসলে স্যার। কতবার বলবো, বলো তো তোমাকে আয়ান, আমি অফিসে তোমার স্যার, বাসাই না। ইনফ্যাক্ট আমি তোমার স্যার হতে চাই না কোথাও, আঙ্কেল বলে ডাকবে আমাকে। আয়ান হাসলো, বলল, সরি, অভ্যাস। পাল্টে ফেলো, আর ডিনার করেই যাচ্ছ তুমি। তা হবে না স্যার, জানেনই তো বাসায় আম্মু একা ওয়েট করছে আমার জন্য। মিস্টার আজাদ কিছু একটা বুঝে বললেন, ঠিক আছে, অল্প কিছু খেয়েও নয় বেরিয়ে যাও,
আমি যতদূর জানি তুই অফিসিয়াল কাজে আসিসনি আয়ান। এখানকার কথা শেষ হলে রুমে চল। কথাটা বলতে বলতে শুদ্ধকে সিঁড়ি বেয়ে নামতে দেখলো আয়ান। হাসি ফুটলো ওর মুখে, আর চোখে পেছনে তাকিয়ে খুঁজতে লাগলো ইনশিয়াকে। শুদ্ধ এগিয়ে এসে বলল, আসলি তবে? জিগরি দোস্তের বউ দেখতে তো আসতেই হতো। বউ শুনে শুদ্ধের ভেতরটায় তোলপাড় শুরু হলো। বউ, ওর বউ কথা ঘোরাতে বলল, কিছু খেয়েছিস? হ্যাঁ, তা সে কই? জানি না। জানিস না মানে? রুমে নেই অনেকক্ষণ হলো। ও। শুদ্ধ জোরে ডাক লাগালো। শিয়া। শুদ্ধের আওয়াজে চমকে উঠলাম। মাহি রুমে চেঞ্জ করছিলাম। এই প্রথম নতুন বউ দেখতে এ বাসায় কেউ আসছে। ভুকিনি বেশে তো আর যাওয়া যায় না। সব থেকে বড় কথা, সে আমাকে অপমান করেছে, বলেছিল নর্মাল বিহেভ করতে। আমি তো মিস চিপকু হব এবার, একদম উল্টোটাই করব। একটা জোরে শ্বাস নিয়ে ওড়না দিয়ে মাথায় বেশ বড়সড় একটা ঘোমটা টেনে মাথা নিচু করে বেরিয়ে আসলাম। আয়ানের চোখ পড়তেই উঠে দাঁড়ালো ও। শুদ্ধ আয়ানের চোখ অনুসরণ করে তাকালো। কাঁচা হলুদ রঙের জামাটা উজ্জ্বল শ্যামবর্ণের গায়ে বেশ ফুটে উঠেছে। মাথায় ওড়না জড়িয়েছে, তবে কানের পাশে একগুচ্ছ চুল তার ফাঁকে সামনে দিয়ে উকি দিচ্ছে। পেছনে কোমর অবধি ঢেউ খেলানো চুলগুলো ওর সিঁড়ি বেয়ে নামার ছন্দে তাল মিলিয়ে নড়ছে, বা হাত ভর্তি চুড়িগুলোর শব্দ যেন চারপাশে ঝড় তুলে দিল। নামিয়ে রাখা চোখের ঘন পাপড়ি, থুতনি বা পাশটায় একদম ছোট একটা তিল দেখলে যেন তৃষ্ণা বাড়ে, ঠিক যেমনটা ওর শ্যাম পাখিকে চায়ও। কিছুক্ষণ আগেও অন্য ড্রেসে ছিল ও, তাহলে চেঞ্জ করলো কেন? এভাবেই বউ বউ সেজেছে কেন ও? হাত মুঠো করে নিল শুদ্ধ। গুটি গুটি পায়ে নিচে নামতেই শুদ্ধ গম্ভীর গলায় বললেন, মিট আয়ান। আমি মাথা নিচু রেখেই ধীর গলায় সালাম দিলাম ওনাকে। উনিও ধীরেই উত্তর দিলেন। শুদ্ধ ওনাকে বললেন, আয়ান, ও ইনশিয়া। আয়ান কোনো ঘোরেছিল। নিজের অন্তরাত্মা এই প্রথমবারের মতো প্রশ্ন করেছিল ওকে। না দেখে অন্য কারোর বর্ণনায় সৃষ্ট মোহকে ভালোবাসা ভাবছে না তো ও। হলে হবে, ইনশিয়াকে চাই ওর। ব্যাস, নিজেকে সামলে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝেছি। কেমন আছো ইনসিয়া? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি আমার ছোট, ইনফ্যাক্ট শুদ্ধও 4 মাসের ছোট আমার। নাম ধরে বলতেই পারি তোমাকে, তাই না? জি অবশ্যই ভাই। ভাইয়া বলতে হবে না, নাম ধরেই বলো। তা কেন আয়ান, তুই ওর বড়। শিয়া, ভাইয়া বলেই ডাকবে ওকে। শুদ্ধ দিকে তাকালাম। কপালের রগ, সাদা টি শার্টের নিচে ফর্সা গলার রগ দৃশ্যমান। দাঁত কেলিয়ে বললাম, কি দরকার? উনি নিজেই তো নাম ধরে ডাকতে বলেছেন, নাম ধরেই ডাকি না। শুদ্ধ আয়নের দিকে তাকিয়ে বললেন, চল রুমে যাই। তারপর আমার দিকে আঙুল উঁচিয়ে বললেন, রুমে আসবি না তুই। ভোলা ভালা ফেস বানিয়ে বললাম, কিন্তু উনি তো আমার সাথেই দেখা করতে আসলেন। অ্যান্ড চুপচাপ সবটা বুঝতে ব্যস্ত। যেখানে শুদ্ধ মুখে বলছে ডোন্ট কেয়ার, আবার ইনশিয়াকে নিয়ে ইনসিকিউরিটিও দেখাচ্ছে। ইনশিয়া সেখানেই ওর কথার উল্টোটাই বলছে। সম্পর্কে টানাপোড়েন বুঝতে কোনো তৃতীয় ব্যক্তির এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন হয় না। শুদ্ধ আয়ান দুজনেই ওপরে চলে গেলেন। আমিও যেতাম, বোঝা দরকার লোকটা কেমন বন্ধু। শুদ্ধর কতটুকু জানেন ওনাকে নিয়ে, কিন্তু জিনাত আপু আটকে দিল আমাকে। ওরা সবাই সোফায় বসে কথা বলছে। কিচেন আর ড্রয়িং রুমের মাঝে এক পিলিয়ারে হেলান দিয়ে আসমা খালার সবজি কাটা দেখছিলাম, আর এইসবই ভাবছিলাম আমি। কতক্ষণ কেটে গেছে জানি না। আসছি ইনসিয়া। ধ্যান ভেঙে আয়নের দিকে তাকিয়ে মুচকি হাসলাম। শুদ্ধ পাশেই দাঁড়িয়ে ফোনটা বেজে উঠতেই আমার দিকে তাকিয়ে বললেন, আমি বেরোবো, কখন ফিরবো জানি না। আয়নের দিকে তাকিয়ে মাথা দুবার উপর নিচে নাড়লাম। উনিও তাই করলেন। শুদ্ধ ফোন রিসিভ করে একটু সাইডে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন, আর আমি বাঁকা চোখে তাকে দেখছি। আচমকাই কেউ তুড়ি বাজালো। ঘাড় ঘোরাতে আয়ন একটা ব্যাগ এগিয়ে দিলেন আমাকে, হাসি মুখে তবে ধীর গলায় বললেন, তোমার গিফট। এটা না না, বলো না প্লিজ। এটার কোনো প্রয়োজন ছিল না। আপনি প্রয়োজন ছিল, তোমার ভালো চাই আমি। কিছু সত্যি, তাই জানাতে চাই তোমাকে। জানা দরকার তোমার উপহার হিসেবে, তাই এই সত্যগুলোই দিলাম তোমাকে। অবাক চোখে তাকালাম তার দিকে। উপহার হিসাবে? সত্যি? কি সত্যি? কার সত্যি? এভাবে শুদ্ধের থেকে লুকিয়ে কেন? উনি তো শুদ্ধের ফ্রেন্ড, তবে কি শুদ্ধের সাথে রিলেটেড কিছু? ওনার এমন বিহেভিয়ার কারণ নিয়ে কিছু? সত্যি মানে? আর আমাকে ঠিক বুঝলাম না। দেখলেই বুঝতে পারবে। উপহারটা শুধু তোমার জন্য, শুদ্ধেরটাও ঠিক সময় পেয়ে যাবে।
আয়ান আবারও মাথা নাড়িয়ে ব্যাগটা নিতে ইশারা করলেন আমাকে। কিছু না বুঝিয়ে কাঁপা কাঁপা হাতে ব্যাগটা হাতে নিলাম আমি। শপিং ব্যাগের মতো রঙিন ব্যাগটা হাতে আসতেই চারপাশ ফ্যাকাশে হতে শুরু করলো আমার। বুকের ভেতরটায় ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। সে ঝড়ো সদ্য ফুটান্ত স্বপ্নগুলো ঝরে যাবে না তো, সেই ভয় দানা বাঁধতে শুরু করলো নিজেদের মতো করে। আজাদ ম্যানশন থেকে গাড়ির চাবি গোছা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে এলো আয়ান। শুধু বেরিয়ে গেছে, কোথায় গেছে সেটা নিয়ে বরাবরই মাথা ব্যথা নেই ওর। গিয়েছে হয়তো বা কষ্ট কমাতে কোনো বারে। গাড়ির কাছে এসে আর একবার ঘাড় ঘুরিয়ে ওপরে তাকালো সে। সোজা চোখ গেল ওর সুদের ব্যালকনির দিকে। সেখানে রেলিনের ভাগ দিয়ে বেরিয়ে আসা দুটো ডালে বেশ বড় বড় 3টে গোলাপ ফুটেছে। সন্ধ্যার আবছা অন্ধকারে নেমে আসলেও বাগানের লাইটের আলোতে নিচ থেকেই দেখা যাচ্ছে তা একদম। বৈশাখের এই তপ্ত রোদে এক ফোঁটা পানি না পেয়ে যে গাছ মরতে বসেছিল, সে গাছ গোলাপ ধরতে দেখেই আয়নের হাত মুষ্টিবদ্ধ হয়ে আসলো। বৃষ্টি হয়নি এই 2 দিন, তার মানে ইনশিয়া নামক বর্ষণে সেই শুকনো নির্জীব গাছে এত সুন্দর গোলাপ ফুটিয়েছে। হয়তো এভাবেই সুদের জীবনকেও ও না, তা হবে না। এই আয়ান তা হতে দিবে না। শুদ্ধকে এত সুখে বাঁচতে দিব না আমি। ইনসিয়া, তুমি শুধু আমার জীবনে নামবে বর্ষণ হয়ে। এই হৃদয়ে প্রতিশোধের যে আগুন জ্বলছে তা নিভাতে তোমাকেই লাগবে আমার। তোমাকে শুদ্ধকে আবারও দিশেহারা করে দিব আমি। আর আজ থেকেই শুরু তার। শ্যামা পাখি, প্রেমের বৃষ্টি হোসনি তুই আমার। দগ্ধ হৃদয়ে এক ফোঁটা বর্ষণ হয়েও নামিসনি তুই, বরং তোর নামের রোদ্দুর পুড়িয়েছে আমায়। ভালোবাসার দাবানলে জ্বালিয়েছে আমায়, ঝলসে দিয়েছে শুধুই দূরত্বের বহিতে। জানিস শ্যামা পাখি, তবুও যে এ উত্তপ্ত মন ঘুরে ফিরে বারবার তোরই কাছে ছুটে যায়, আরও জ্বলন্ত থাকতে চায় তোর ভালোবাসার দাবানলে, সানন্দে আরও ঝলসে যেতে চায়। তোর কাছে থেকেও দূরে থাকার মতো চরম অভিশাপের অগ্নিশিখায় তোর নামের রোদ্দুরে পুড়িয়েছে আমায়, জ্বালিয়েছে শুধু দূরত্বের অনলে। ভালোবাসি শিয়া, খুব বেশি ভালোবাসি তোকে। কালো কভারে ঢাকা শুভ্র পাতা ডায়েরিটার প্রথম পৃষ্ঠাতেই কালো কালিতে এঁটে দেওয়া মনের ভালোবাসার কাহিনী। এটুকু পড়ে শ্বাস থেমে গেল আমার। ডায়েরিটা হাতে নিয়ে ধপ করে বিছানায় বসে পড়লাম। আয়নের দেওয়া ব্যাগে র্যাপিং পেপারে মোড়ানো বই সদৃশ্য বস্তুটা খুলতেই ডায়েরিটা বেরিয়ে আসলো। রুমে ঢুকে মোড়ক খুলতেই আগ্রহ বেড়ে গেল আমার। আর এই কথাগুলো পড়ে শিয়া নামটা দেখে এলোমেলো লাগতে লাগলো নিজেকে। প্রেম, ভালোবাসা বরাবরই অন্যের হলে ঠিক আছে, তবে নিজের ক্ষেত্রে স্বাস্থ্যের পক্ষে হানিকর, আর পরোক্ষভাবে আমার স্বপ্নের রাস্তাতেও প্রতিবন্ধক। কোনোদিনই ভাবিনি এইসব নিয়ে। বন্ধু মহলে বেশ কয়েকবার অস্বস্তিতে পড়তে হলেও স্পষ্ট ভাষায় না বলে সরে আসতাম। এলাকায় শেহনাজ মঞ্জিলের মেয়ে বলে খুব একটা না, একেবারেই কোনো ঝামেলায় পড়তে হয়নি এইসব নিয়ে। ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে বিয়ের পর জমিয়ে বরের সাথে প্রেম করব। সৌধর সাথে বিয়ের পর সে আশাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এই ভাষা যে বড্ড অচেনা আমার। কিন্তু শিয়া ডাকটা যে ততটাই চেনা। সৌধের সম্বোধন, এই কথাগুলো, এগুলো আমার জন্য লিখেছেন সৌধ। আমাকে এইভাবে ভালোবাসতেন উনি, আমাকে এভাবে? কবে থেকে, কবে অবধি? নাকি এখনো বাসেন? তবে সুধের এই পরিবর্তন কেন? কেনই বা আমাদের মাঝে এত আড়া, দূরত্বের দেয়াল? সবগুলো কথা এভাবে কেন লেখা, যেন তাকে যুগ যুগ ধরে কষ্ট দিয়ে আসছি, জেনে শুনে আমি দূরে গেছি তার থেকে। এটা সুধেরই হাতের লেখা। টেবিলে রাখা কিছু কাগজে ওনার হ্যান্ডরাইটিং দেখেছি আমি, কিন্তু এটা তো আয়ান দিয়ে গেলেন। তার কাছে কেন এই ডায়েরি? উনি কোথায় পেলেন এটা? না, কাউকে নিয়ে ভাববো না আর আমি। শুধু কেন এমন করছেন? কেন মুখে বলছেন না শিয়া তোকে ভালোবাসি? কেন সামনাসামনি এতটা রূঢ় ব্যবহার করছেন আমার সাথে? কেন চান না উনি আমি ওনার সাথেই থাকি? কেন? সবটা জানতে হবে আমাকে। আজ যখন জেনেছি কেন এক সময় ভালোবেসেছেন আপনি আমাকে, সেটাকে কি করে অগ্রাহ্য করব? আয়ান কি দিয়েছে? সৌধের গলা শুনে ডায়েরিটা ওনার আড়ালে লুকিয়ে ফেললাম। ওনাকে দেখানো যাবে না এটা। হাতের পিঠে গলার নিচের ঘাম মুছে উঠে দাঁড়ালাম। শুধু আবারও টলতে টলতে রুমে ঢুকেছেন। বললাম, আপনি কি করে জানলেন উনি? নতুন বউ দেখতে এসে কিছু দেবে এটা সবাই জানে স্টুপিড। কি দিয়েছে তোকে? কথাটাই আমি রাগ খুঁজে পেলাম না, বরং কৌতূহল ছিল। একেবারের জন্য মনে হলো আয়নের সাথে আমার সাক্ষাৎ ওনার পছন্দ হয়নি। বললাম, বই দিয়েছেন। বই? কিসের বই? বই মানে? তোতলামি করবি না একদম। দেখা কি দিয়েছে। তা দেখে আপনি কি করবেন?
বেশি কথা বলছিস ইদানিং। শাস্তিও তো কম দিচ্ছেন না। কিছুক্ষণ অপলক তাকিয়েছিলেন উনি আমার দিকে। ফাঁকা মাথা নিয়ে হুট করেই বলে উঠলাম, আপনার গপ ছিল? কি? গার্লফ্রেন্ড। এমনভাবে রিয়াক্ট করছেন যেন ফুল ফর্মই বোঝেন না। ফুল মানুষটা কই পাবেন আবার? কি যাতা বলছিস তুই? আমি যাতা বলি? তাহলে বলুন আপনার শ্যামা পাখিকে। উনি অবাক হয়ে বললেন, তুই কোথায় শুনলি এটা? সেটা বড় কথা না, কথা হলো কে সে। তাতে তোর কি? তার মানে বলছেন কেউ ছিল? আছে। তাহলে আমি কে? কেউ না, চলে যা আমার জীবন থেকে। তেরে এগোতে গিয়েও থেমে গেলাম। গম্ভীরভাবে বললাম, শুনে রাখুন, যাব না আমি। এই মালটার জন্য এভাবে দেবদাস হয়ে ঘোরেন আপনি, তাই না? বাসার সবাইকে কষ্ট দেন যে নাই তাকে নিয়ে। কি নাই করছিস? ও আছে। নাই আমি আছি। কান খুলে শুনে রাখেন, আমি থাকবো। ওইসব প্রাক্তনের দিন শেষ, বইয়ের বাংলাদেশ। হোয়াট? বেশ, শোন শিয়া, আমি ভালোবাসি ওকে, তোর জন্য ওকে পাইনি আমি। তুই চলে গেলেই ওকে ফিরে পাবো। এভাবে জেদ করে কেন পড়ে আছিস এ বাসায়? চলে যা না, জোর করে তোর সংসার হয় না। চুল টেনে ছেড়ে দিয়ে ভালোবাসি ওকে কথাটা ভালোবাসি তোকে করে দেওয়ার তীব্র ইচ্ছা জাগলো, কিন্তু সংযত রাখলাম নিজেকে। এত তেরা লোক চোখের সামনে না দেখলে জানতামই না পৃথিবীতে হয়। যেই না প্রাক্তনের কথা বলেছি, সেই অজুহাতেই বাসা ছেড়ে চলে যেতে বলেছে আমাকে। কিন্তু কেন? এগিয়ে গিয়ে এক আঙুল ঢুলতে থাকা ওনার বুকে ঠেকিয়ে বললাম, হ্যাঁ, জোর করব। এই মানুষটা আমার, কারোর সাথে শেয়ার করব না একে আমি। শুধু কিছুটা থমকে গেল। এতটা অধিকার বোধ, এটা কবে থেকে শুরু হলো? কথা শেষ করে শুদ্ধর দিকে আর তাকায়নি। কিছুটা সময় পর উনিই বললেন, কি বই দিয়েছে আয়ান তোকে? বলবো না। আমি দেখে নিতে জানি। মাথা তুলে তার দিকে তাকালাম। কথাটা বলে এগোনোর জন্য উদ্যত হলেন উনি। আমি হালকা চেঁচিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, বলছি। উনি থামলেন। আমি ভাবতে লাগলাম, কি এমন বললে এতটুকু আগ্রহ দেখাবেন না উনি? লগ্ন দেখে নাম বলবি বইয়ের? এদিক ওদিক তাকিয়ে বলে উঠলাম, 30 ওয়েজ টু কন্ট্রোল অ্যাঙ্গার। ফট করে বলে দিয়ে বড়সড় হাসি ফুটলো আমার মুখে। চোখ চকচক করে উঠলো আপনা আপনি। ওয়াও ইনশু, ওয়াও, কি নাম নিলি তুই বই! এবারে এই লোক এই বই জীবনেও দেখতে চাইবে না। শুধু জীবনের সূত্র। ওনার কৌতূহলে যে ওনার রাগ নিয়ে বলা জোকসের বাস্তানুপাতিক, এইটা তোর আগেই বোঝা উচিত ছিল। বাদ দে, এখন বুঝেও খুব একটা দেরি করিসনি তুই। নিজেকে বাহবা দিয়ে শুদ্ধ দিকে তাকালাম। শুধু সেভাবে এগোতে লাগলেন আমার দিকে, কিন্তু তার চাউনি মোটেও সুবিধার লাগছে না আমার। কিছুটা পেছালাম, ওনার থামার নাম নেই। পরিস্থিতি সামাল দিতে বললাম, আমার কাছে ঘুমানোর ভালো ধান্দা বানিয়েছেন দেখছি। উনি থেমে গিয়ে বললেন, মানে এই যে রেগুলার ড্রিঙ্ক করে আসার অজুহাতে আমার মাথায় হাত বুলিয়ে দেবেন, কাছে ঘুমাবেন, এত তাড়াতাড়ি এত কাছাকাছি আসবেন ভাবিনি। শুধু সোজা হয়ে দাঁড়ালেন। আমি মুচকে আসলাম। উনি আবার এগোতে এগোতে বললেন, কাছে আসতে ধান্দা লাগে? পুরোই বেকুব বনে গেছি। ভেবেছিলাম কথা বললে বিরক্ত হয়ে কেটে পড়বেন, কিন্তু উনি তো উল্টো রূপই দেখাচ্ছেন। গলা শুকিয়ে গেল আমার। কাঁপা কাঁপা গলায় বললাম, লাগে তো, আপনার লাগে। শুধু থামেননি। চোখের দিকে তাকালাম ওনার। সে চোখে আজ কাছে আসতে ধান্দা লাগবে না, লেখা চল করছে। তাড়াতাড়ি বললাম, লাগে না, ধান্দাও লাগে না, কাছে আসাও লাগে না। খুব বউ সেজেছিলি আজ। এই রে, এবার হয়েছে। এবার আমার দোষ নিয়ে পড়বে। কথা নেই আর। শুকনো ঢোকিলে পেছোতে পেছোতে বললাম, আপনার তাই চোখে পড়লো? আমি তো জাস্ট চুড়িটা এক্সট্রা পরেছিলাম। শুধু থামার নাম নেই না। আমি পেছনে বন্ধ করছি, একটু পরেই দেয়ালে পিঠ থেকে গেল। চমকে উঠে পেছনে তাকিয়ে আবার যেই না সামনে তাকাবো, দেখলাম শুদ্ধ একদম কাছে এসে দাঁড়িয়েছেন। শ্বাস থেমে গেল আমার। পাশ কাটিয়ে চলে আসতে যাব, শুদ্ধ আমার ঘাড়ে দুপাশে দিয়ে দুহাত দেয়ালে রেখে আটকে দিলেন আমাকে। নিচ দিয়ে বেরোনোর জন্য মাথা নিচু করতে যাব, উনি আমার ডান হাতের উপর দিকটা ধরে একদম দেয়ালে চেপে ধরলেন। যতদূর সম্ভব বিস্ফোরিত চোখে তাকালাম তার দিকে। অক্সিজেনহীনতায় নিজেকে অ্যাজমা রোগীর চেয়ে কম মনে হলো না। জোরে জোরে শ্বাস নিচ্ছি, যেন কত প্রাচীন শ্বাসকষ্ট আছে আমার। নিজেকে আরও গুটিয়ে পায়ের আঙ্গুলে ভর করে উঁচু হয়ে দাঁড়ালাম। চোখ খিচে বন্ধ করে নিয়ে গাল ঠেকালাম দেয়ালে। আর কোনোভাবে মাঝে দূরত্ব ঠুসে দেওয়া যায় কি? বুকের ভেতরটাতে হাতুড়ি পেটানো শুরু। হৃৎপিণ্ডটাতে যেন জেট বিমানের গতি পেয়েছে।
ওর ধুকপুক শব্দ দূষণটা এত জোরে হচ্ছে যে কান অবধি পৌঁছাচ্ছে। বউ সাজিস নি? তো আমি তো বউই। আপন খুব শখ বউ হওয়ার? চোখ খুলে তার দিকে তাকালাম। আজ অবধি শুধু রাখতে দেখেছি তাকে, আজ কি হলো তবে? আবারও চোখ বন্ধ করে মাথা দেয়ালে ঠেকালাম। কি হলো বল। দূরে যান, শ্বাসকষ্ট হচ্ছে আমার। এটুকু সরি সাহস নিয়ে ডাক্তারে কি করে পড়বি তুই? আম ব্রেভ। আচমকাই গলা স্পর্শ, শুধু ওনার আরেক হাতের এক আঙ্গুলে কিছু আঁকাবাকি করতে শুরু করেছেন। সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল আমার। এক হাতে থাকা ডায়েরি আলগা করে আসলো, আর এক হাতে জামা সর্বশক্তিতে খামচে ধরলাম। উনি হাত নামিয়ে আমার কানে ফিসফিসিয়ে বললেন, তোর এই সাহসিকতা অন্য কোথাও দেখাবি, শুদ্ধের কাছে নয়। কথাটা বলেই টান মেরে আমার পেছনে থাকা হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে সরে দাঁড়ালেন উনি। দম মেরে দাঁড়িয়ে রইলাম। এভাবে ডায়েরিটা হাতছাড়া হবে ভাবিনি। এগিয়ে গিয়ে কিছু বলতে যাব, উনি শান্তভাবে বলে উঠলেন, দেখেছিস তুই এটা? দেখলে তো জানতামই, সে শ্যামা পাখি কোন সাইবেরিয়ার অতিথি পাখি সবেমাত্র খুলেছি, দিন না দেখি। আমি হাত এগোতেই উনি ধরে ফেললেন আমার হাত। তীক্ষ্ণ চোখে তাকিয়ে চোয়াল শক্ত করে বললেন, এটা নেওয়ার চেষ্টা করবি না, করলে এখনই বাসা থেকে বেরিয়ে যাব। তোকে দেওয়া কথা মতো একবারে যাব না, তবে শুদ্ধর মাল্টিপল চয়েস আছে, মনে রাখিস। থেমে গেলাম। ওনাকে দেখে মনে হলো হারানো মূল্যবান কিছু খুঁজে পেয়েছেন উনি। এতটা ভালোবাসতে জানে যে সে কেন ভালোবাসাকে সামনে পেয়েও কাছে পেয়েও দূরে সরিয়ে রেখেছে, কিসের এত কষ্ট তার। কিন্তু আমি তো থাকবো না শুদ্ধ। আপনার ভালোবাসা ঠিক কতদিনের, কি হয়েছিল, সে ভালোবাসা এখনো আছে কিনা, না থাকার কি কারণ, আমি বা কিভাবে এত কষ্ট দিলাম আপনাকে, সবটা না জানা অবধি থামছি না আমি। যে করেই হোক সবটা জানবো আমি, সবটা। মেক আনাদার ফর মি অলসো অশোক। অশোক বিছানায় বসে সামনে টি টেবিলে ড্রিঙ্ক বানাচ্ছিল। দরজায় আয়ানকে দেখে দাঁড়িয়ে গেল ও। যদিও আয়ান ওর স্বভাব নিয়ে পরিচিত, এটা অশোকও জানে, তবুও ছাড়ের সামনে কিছুটা অস্বস্তি দেখাতেই হয়। আয়ান এগিয়ে এসে বিছানায় ওর পাশে বসলো। সবে মায়ের সাথে ডিনার সেরে রুমে পৌঁছে দিয়ে আসলো তাকে আয়ান। ওর মা জানে ভদ্র ছেলের মতো অফিসের কাজ সেরে ছেলের ঘরে ফিরেছে, তাই রুমে চলে গেল সেও। আয়ান অশোককে বসার জন্য ইশারা করলো। অশোক পাশে বসে বলল, স্যার আপনি। ডোন্ট গিভ মি দ্যাট লুক। তোমার সাথে তেমন সম্পর্ক না আমার। আতাদ ম্যানশন গিয়েছিলেন? বিছানায় গা এলিয়ে দিয়ে বলল আয়ান। অশোক বলল, কি উপহার দিলেন স্যার? আয়ান মাথার নিচে দুহাত রেখে চিত হয়ে শুলো। আরাম মতো বলল, শুদ্ধতে ইনসিয়াকে শুদ্ধের অতীত, আর শুদ্ধ উপহার হিসেবে খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পেয়ে যাবে অশোক। তার মানে আপনি আজই ওই ফাইল দুটো দিয়ে এসেছেন? আয়ান বাঁকা আসলো। অশোক আবারও বলল, যদি যেমনটা ভেবেছিলেন তার উল্টো হয়, ম্যাম যদি শুদ্ধকে সমবেদনা জানাতে শুরু করে ডায়েরি দেখে তৈরি হওয়ার আপনার অনুভূতিগুলোর, তবে কি হবে? আয়ান উঠে বসলো। ডায়েরি দেখে তৈরি হওয়া অনুভূতি সত্যিই তাই। ডায়েরিটা ওর কাছে কি তা ওই জানে, শুদ্ধর কাছে কি তাও জানে ও। যখন ওটা শুদ্ধর কাছে ছিল, শুদ্ধ ওটা আঁকড়েই পড়ে থাকতো। মুনিয়ার ঘটনার পর যা সহ্য হয়নি আয়ানে, ও তো চেয়েছিল ওকে বিধ্বস্ত করতে। ইনশিয়াকে নিয়ে কবে থেকে বলা শুরু করেছিল শুদ্ধ ওর কাছে তার হিসাব নেই। প্রথমে স্বাভাবিকভাবে শুনলেও পরে শুদ্ধর বর্ণনাতেই ইনশার প্রতি মুগ্ধতা কাজ করতে শুরু করেছিল ওর। তাই ডায়েরিটা চুরি করে নিল এক সময়। নিজের তৃষ্ণা শুদ্ধের শাস্তি দুটোই একেবারে হয়ে গিয়েছিল তখনই। অশোকের কথায় ও চোখে মুখে অসহায়তা দিশেহারার মতোই বলল, জানি না অশোক, কিছুই জানি না আমি, বুঝতে পারছি না। কাল অবধি আমি ডায়েরিটা বুকে জড়িয়ে ভাবতাম এই শ্যামা পাখিকে আমি ভালোবাসি। আজ কেন তা মনে হচ্ছে না? যখন আজ তাকে আমি সামনাসামনি দেখে আসলাম, কেন চোখ বন্ধ করলে তার অবয়ব ফাঁকি দিচ্ছে আমাকে? কিভাবে ভালোবাসলাম তাকে, যে এতদিন না দেখে যেটা ভেবেছিলাম, আর শুদ্ধর বউ হিসেবে দেখে সে অনুভূতিটা মুহূর্তে পাল্টে যেতে লাগলো। কেন অশোক, কেন বলতে পারো? অশোক আগেই বুঝতে পেরেছিল এটা আয়ানের শুধু প্রতিশোধ স্প্রিয়া, ভালোবাসা নয়। কোনোদিনও ভালোবাসেও নি ইনশিয়াকে। ভালোবাসা অন্যের চোখ দিয়ে দেখা হয় না। আয়ান যে মনের চোখ দিয়ে দেখার কথা বলেছে সেটাও শুদ্ধের ভাষায় পড়ে। ভালোবাসাটা কোথা থেকেই বা আসবে? ইনশিয়াকে তো ও দেখেইনি কোনোদিন। বলো না অশোক, কেন ইনসিয়াকে মন মস্তিষ্কে বসাতে পারছি না আমি? এ কেমন ভালোবাসা আমার? কেন পালিয়ে যাচ্ছে মেয়েটা আমার কাছ থেকেই? কেন সত্যের মতো আমিও ওর নামের রোদ্দুরে পড়তে শুরু করলাম? কেন বর্ষণের শান্তি হচ্ছে না ও আমার?
কেন অশোক, কেন? স্যার, আপনি শান্ত হন। হয়তো তাকে অন্য কারোর সাথে দেখেছেন বলে। মুহূর্তের ভেতরে রাগটা নড়াচড়া দিয়ে উঠল আয়ানের। হ্যাঁ, অন্য কারোর সাথে। আর সে অন্য কেউটা শুদ্ধ, খুব বেশি দিন তা থাকতে দেবে না সে। রেগে উঠে ধুম করে দরজা লাগিয়ে অশোকের রুম থেকে বেরিয়ে গেল আয়ান। একটা মানুষে এতটা গভীরতা কিভাবে থাকতে পারে? কিভাবে একজন মানুষ এতটা ভালোবাসা লুকিয়ে রাখতে পারে? যতই দেখছি শুদ্ধকে ততই অবাক হচ্ছি। রাতে চুপচাপই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু গভীর রাতে মাথায় শুদ্ধের হাতের স্পর্শ পেতে জেগে গেলাম আমি। পাশ পেতেই দেখি সোকল্ড মাতাল বর আবার ঘুমানোর নাটক করছে। ওনার হাত আরো ভালোভাবে জড়িয়ে মাথার নিচে নিতেই ছিটকে উঠে বললেন, এত গায়ে পড়া কেন হচ্ছিস তুই? আগে তো এ বাসায় পালিয়ে পালিয়ে বেড়াতি। উঠে বসলাম হাঁটু ভাঁজ করে, দুহাত হাঁটু জড়িয়ে ধরে বললাম, আগে তো আর আপনি আমার বর ছিলেন না। উনি আটকে গেলেন, তারপর নিজেকে সামলে ধমকির গলায় বললেন, এখনো না, আর ভবিষ্যতেও থাকবো না, দূরে থাক। কি ছাতার মাথার ব্রান্ড খেয়ে আসেন বলুন তো? নেশায় চলে না আপনার? একদম হুঁশে আছেন এমনটাই মনে হয়। আর এই স্মেলটা শুধু গায়ে থেকেই আসে, মুখ থেকে না। জবাব না দিয়ে চাদর জড়িয়ে উল্টোপাশ হয়ে শুয়ে পড়লেন উনি। গলা উঁচিয়ে বললাম, এখন আবার এটা জিজ্ঞেস করবেন না প্লিজ। মুখে স্মেল করলাম কখন বা কিভাবে? ঘুমান্ত ছেলে মানুষের সুযোগ নেয় না ইনশিয়া। রেগে উঠে বসলেন উনি, গায়ের চাদর মেঝেতে ছুঁড়ে বললেন, চুপ, একদম চুপ। বের করে দেবো রুম থেকে একদম। লে, এতদিন বলতেন বেরিয়ে যাব, এখন বলছেন বের করে দেব। আপনার নেশা করা নিয়ে সত্যিই ডাউট হচ্ছে আমার। তুই থামবি না? বলতে গিয়েও বললাম না। ডায়েরিটা নিয়ে আর ঝামেলা পাকিয়ে লাভ নেই, যা জানার জেনে গেছি। এবার শুধু ওগড়ানোর পালা। শুয়ে পড়ে পড়লাম। খালের মতন গুড নাইট বললেই কখন ঘুমিয়ে যেতাম, খালি ঝগড়া করবে। গুড নাইট। সকালটা যেন তার টি শার্ট খামছেই শুরু হয়। প্রথম দিনের মতো আজও তার বুকে মুখ গুজে থাকবো এমনটাই আশা করেছিলাম, কিন্তু ঘুম ভাঙতে দেখি সে লোক বিছানায় নেই। জোরে শ্বাস ফেলে ফ্রেশ হয়ে তাকে প্রতিদিনের মতো ব্যালকনিতেই পেলাম। সেই পাখিটাও এসেছে। উনি কিছু খাবার ছিটিয়েছেন ওখানে। ইচ্ছে করে শব্দ করে এগিয়ে গেলাম ওখানে। পাখিটা উড়ে যেতেই কটমট করে তাকালেন উনি আমার দিকে। পোকলা হেসে বললাম, গুড মর্নিং। মুখ ঘুরিয়ে নিলেন উনি। পাশে দাঁড়িয়ে বললাম, পাখি পালনের শখ আমারও আছে। যদি বলেন খাঁচা কিনে পাখিটাকে পুড়ে দেব, আর উড়ে যাবে না। এমনিতেও যাবে না দেখছি, যতদিন আমি না সরে যাই। তাই তো নিজেই সরে যাওয়ার চেষ্টায় আছি। কথার অর্থ পুরোটাই বুঝলাম। বললাম, মিস করেন, ভালোবাসেন, ছেড়ে যাবেন কেন? ওর যোগ্য না আমি তো সে নই যাকে। উনি আমার দিকে তাকিয়েই থেমে গেলেন। বললাম, এমন না হয় আপনার ধারণা কখনো ভুল হয়ে যায়। ধরুন আপনি বুঝতে পারেন ওর জন্য আপনি যোগ্য ছিলেন, আর ঠিক তখনই ও আপনার থেকে দূরে সরে গেল, কেমন লাগবে? ভাষাহীনভাবে এক পলক তাকালেন উনি আমার দিকে, তারপর চলে আসলেন ওখান থেকে। আপনাকে বুঝতে আর বোঝাতে খুব বেশি দেরি হয়ে যায় এই শুধু। কথাটা ভেবেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো একটা। ব্রেকফাস্ট শেষে মাহির রুমে গিয়েছিলাম। জিনাত আপু আর মাহি ছিল ওখানে। পরদিনই বৌভাত, এইসব নিয়ে আলোচনা করছিল ওরা। তাপসী আপু আর সীমা ভাবি এখন নাকি শপিংয়ে চলে গেছে। আমরা বিকেলে যাওয়ার প্ল্যান করছিলাম, যদিও মাহি শুদ্ধের বাসায় থাকা নিয়ে টেনশন করছিল। জিনাত আপু বুঝিয়েছে ওকে আমি নাকি সামনে নেব বিষয়টা, কিন্তু যা ভেবেছি তা করার কথা ভাবলেও আমার হাত পা ঠিকই অসাড় হয়ে আসছে। তবু সেটা মাথা থেকে ঝেড়ে ওদের প্ল্যানিংয়ে মন দিলাম। শিয়া, শুদ্ধ ডাক শুনে উঠে দাঁড়ালাম আমি। জিনাত আপু বলল, বাবা, শুদ্ধ একটু বেশি চোখে হারাচ্ছে তোকে ইনসু। ভাব নিয়ে বললাম, কারণ আছে বিপি, সময় নিয়ে বলবো তোমাকে। মানে? সারপ্রাইজ আসছি। ছুটে বেরিয়ে এলাম ওখান থেকে। রুমে গিয়ে দেখি উনি আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছেন। তার মানে আজও বেরোবেন উনি। মনে মনে ছক কষতে লাগলাম, ফলো করবো ওনাকে আজ। তারপর যাহাই হোক ধীর পায়ে এগিয়ে গিয়ে বললাম, দেখেছেন? রেডি হ। বিস্ময়ে তাকালাম তার দিকে। উনি আয়নায় এক নজর আমাকে দেখে চুল ঠিক করতে করতে বললেন, তোর কানে সমস্যা হয়েছে নাকি চোখে? ইন ডিটেলস মাথায় সমস্যা হয়নি তো? চোখ আরো বড় বড় হয়ে গেল আমার। উনি পেছন ফিরে বিরক্তি নিয়ে বললেন, তোকে রেডি হতে বললাম, বেরোবো আমরা, চল যা। শুধু বেরিয়েই যাচ্ছিলেন। নিজের কানকে বিশ্বাস না করে ওভাবেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছি আমি। উনি আবারও এসে সামনে দাঁড়িয়ে বললেন, ইউ ওয়ান্ট মি টু গেট ইউ রেডি? শিউরে উঠলাম। তাড়াহুড়ো করে আলমারি থেকে জামা বের করে চেঞ্জ করতে ওয়াশরুমে ঢুকলাম। বেরিয়ে এসে দেখি বেডে বসে মোবাইল ঘাঁটছেন উনি। সোজা তার সামনে দাঁড়িয়ে গিয়ে বললাম, কোথায় যাচ্ছি? শেহনাজ মঞ্জিল।
হোয়াট? নিজের বাবার বাসায় যাবি না তুই? আগেও বলেছি যাব না। উনি বিরক্তি নিয়ে কাবাডের দিকে এগিয়ে গেলেন, সেটা খুলে একটা ফাইল বের করে বললেন, কাল ভর্তির লাস্ট ডেট তোর, সে খেয়াল আছে? খুশি যেন পায়রার মতো ডানা জাপটে উঠল ভেতরটায়। উনি তার মানে মনে রেখেছেন আমার পড়াশোনার কথা? খালি খালি রাগ দেখাবে অ্যাংরি বারটা। ভালোবাসা উপচুপচে পড়ছে তার কথায়, তবু এই শ্যামা পাখিকে শুধু শুধু কষ্ট দেওয়ার কি দরকার? কলেজ নিয়ে যাবেন আমাকে আপনি? কোন প্রাইমারি স্কুলে ভর্তি হবি তুই? কিন্তু আমার একাডেমিক কাগজপত্র তো ও বাসায়। আনিয়েছি। কাকে দিয়ে? আমার পালিত জিন আছে, তাকে দিয়ে। সম্ভব? যে রাগ আপনার একমাত্র জিনই সহ্য করতে পারবে। রাগটা দেখাই তোকে? কিছু না বলে ওনার হাত থেকে ফাইল নিয়ে কাগজগুলো চেক করলাম, সবই ঠিকঠাক। বড় সড়ো হাসি দিলাম একটা, ফটাফট রেডি হয়ে সোজা গিয়ে ওনার হাত ধরলাম। বুড়ো কুচকে তাকালেন উনি মোবাইল ছেড়ে, ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নিয়ে বললেন, দূরে থাক। আবারও শক্ত করে জড়িয়ে ধরলাম তার হাত, বললাম, কি বলুন তো, আপনার মুখে আলাদা আলাদা দুটো ফেসার দেখে আমি পোক্ত। হোয়াট? তো কি মুখে বলবেন দূরে থাক, আবার চেয়ারটা বলে শিয়া আজ কলোজাপ দিয়ে ব্রাশ করেছি, পাঁচ আও না। উনি এবার জোরে সোরে হাত ছাড়িয়ে দিয়ে বললেন, ফালতু কথা কম বল, চল। গাল ফুলিয়ে বেরিয়ে এলাম ওনার সাথে। আসার সময় সেজমা মামিকে সালাম করে এসেছি। বাবা অফিসে ছিলেন, অবশ্য ব্রেকফাস্টের সময় সুদের উপস্থিতি তার চেহারায় বিস্ময় এনে দিয়েছিল। হয়তো সেজমা রিয়াক্ট করতে মানা করেছিলেন, চুপ ছিলেন উনি। বাকি সবাই আর চোখে দেখলেও স্বাভাবিকভাবেই খেয়ে নিয়েছিল। গাড়ির কাছে এসে ওনার দু হাতের আঙুলে পেঁচাতে পেঁচাতে হাসি দিয়ে দাঁড়ালাম। শুদ্ধ গাড়ির দরজা খুলে কপাল কুচকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। আমাকে ওভাবে থাকতে দেখে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? যাবি না? গাড়িতে ওঠ। আপনি দরজাটা খুলে দেবেন না? শুধু আধ খোলা দরজাটা পুরোপুরি খুলে ভেতরে ঢুকে ধুম করে লাগিয়ে দিলেন। ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিংয়ে হাত রেখে সামনে তাকিয়েই বললেন, কি ঠিক করলি? উঠবি না? মাটিতে একবার পা ছুঁড়ে ফুসতে ফুসতে ঘুরে গিয়ে ফ্রন্ট সিটেই বসলাম। সিট বেল্ট লাগা। পারি না। আমি লাগিয়ে দিচ্ছি না। ডোন্ট এক্সপেক্ট দ্যাট। বয়ে গেছে এক্সপেকটেশন রাখতে আপনার কাছে। মুখ বাঁকিয়ে কথাটা বলে বুকে হাত গুজে বসে রইলাম। আচমকা শুধু একদম সামনে ঝুঁকে গেলেন আমার। এটা আশা করেছিলাম আমি। সেফটি কামস ফার্স্ট। ইচ্ছে করেই বলেছি সিট বেল্ট লাগাতে পারি না। উনি বেশ অনেকটা কাছেই আমার। কিছু না ভেবে নিজের অজান্তেই ফু দিলাম তার মুখে। কপালে ছিলকে চুলগুলো উড়ে উঠল তার। ওভাবে থেকেই আর বাঁকা চোখে তাকালেন উনি আমার দিকে। দু হাতে মুখ ঢেকে নিয়ে বললাম, ইস, ওভাবে কেউ তাকায়? সিট সহ পুরো শরীর ঝাঁকি দিয়ে উঠল। বুঝলাম রাগটা বেচারা সিট বেল্টের ওপর ছেড়েছেন উনি। হাত নামিয়ে তাকালাম। শুদ্ধ গাড়ি স্টার্ট দিলেন কোনো দিক না তাকিয়েই। ভর্তির ফর্মালিটি শেষ। পরের মাসের 1 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস, তারপরে আমার স্বপ্নের মেডিকেল লাইফ। কিন্তু এতদিন ক্যাম্পাসে আসতে পারবো না ভেবে খারাপ লাগছে। সব কাজ শেষে শুদ্ধ পেছন পেছন বেরিয়ে আসছিলাম। এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বললাম, আমি ক্যাম্পাস ঘুরবো। তো ঘুরবি, ক্লাস শুরু হোক। না, আজই ঘুরবো, প্রতিটা কোনা কানা দেখবো আমি। কি ধরনের বাচ্চা মেয়েগুলো শিয়া? আপনি ঘোরাবেন নাকি অন্য কারোর সাথে আসবো? উনি বিরক্তি নিয়ে কপালে ডান হাতে 3 আঙুলে স্লাইড করালেন। কিছু একটা ভেবে বললেন, আচ্ছা চল। আমার হাত ধরে টানতে টানতে ভেতরে ঢুকলেন উনি। এটাতে রাগ লাগলো আমার। এমন ভাবে টানছেন যেন আমি কোনো গরু ছাগল। হাত ছাড়ুন না। হোয়াই? এটাকে ঘোরা বলে? তো কি বলে? প্যারা বলে, প্যারা। শুধু তাচ্ছিল্য হেসে বললেন, সি যে নিজেই এক প্যারার দোকান, সে নিজেই প্যারার কথা বলছে। এনিওয়েজ, এভাবে ঘুরবি তুই, নইলে সোজা বাসা। এবার বল। রাগ হলো আরো। একটু ভেবে বাঁকা এসে হাত ছাড়িয়ে নিলাম। শুধু ভ্রু নাচিয়ে বললেন, ক্যাম্পাস ঘোরার ভূত নেমেছে মাথা থেকে। সুন্দর মতো ওনার হাত জড়িয়ে ধরে বললাম, এভাবে চলুন না। আবারও হাত ছাড়িয়ে নিলেন উনি। হাঁটতে হাঁটতে বললেন, ঈশানের বড় আপু ডিউটি করে এখানে, মেবি ক্লাসও নেবে তোদের। রিয়েলি? তাপসী এবং ননদ? বাহ, ভালোই হলো। হ্যাঁ, ভালোই হলো। ইচ্ছা মতো সুযোগ নিবি, ফাঁকিবাজি করবি। ও হ্যালো, আমাদের না সুযোগ নেওয়ার সুযোগ আছে না ফাঁকিবাজির। তাই নাকি? তবে তো তুই আদুবন হয়ে থাকবি সারা জীবন। যে পড়াশোনার অবস্থা তোর, না পারবি সেমিস্টার এক্সামে পাশ করতে, না পাবি এইচএসসির মতো অটো পাস। দেখুন আপনি কিন্তু। শব্দ কম কর, ইটস হসপিটাল। চুপ করে পেছন পেছন যেতে লাগলাম। একটা করিডোর দিয়ে এগোচ্ছিলাম আমরা। শুধু এগিয়ে গেছেন। করিডোরের পাশের চেয়ারে বেশ কয়েকজন বসেছিলেন। হয়তো প্রিয় মানুষের আপনজনের অপেক্ষা করছিলেন। তাদের দেখতে দেখতেই কাঁচের জানালার ওপারে একটা মেয়েকে
খুবই উত্তেজিত হতে দেখলাম। দাঁড়িয়ে গেলাম আমি। কিছুই শোনা যাচ্ছে না, তবে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ও আমাকে কিছু একটা বলার চেষ্টা করছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর, তবু চোখ দিয়ে আমার সামনেই কিছু বোঝাচ্ছে আর ঘাড় খুব দ্রুত নাড়িয়ে তার দিকে এগিয়ে যেতে বলছে। মেয়েটার আশেপাশে কোনো নার্স নেই, ওভাবে ছটফট করছে। ওদিকে শুধু বেশ অনেকটা দূরে এগিয়ে গেছে, বুঝে উঠতে পারছে না ঠিক কী করা উচিত।